তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। লঞ্চে আগুনে নিহত 23 জনের মরদেহ বরগুনায় দাফন, ঝালকাঠিতে অপমৃত্যুর মামলা। আগুনে পোড়া লঞ্চের 41 যাত্রী এখনো নিখোঁজ, দাবি স্বজনদের। নদীতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন রোগী 275 জন, শনাক্তের হার 2%। চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঝালকাঠিতে লঞ্চে আগুনে নিহত 23 জনের মরদেহ বরগুনার পটকাখালী কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় নিহত 42 জনের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে বরগুনায় নেওয়া হয় 37 জনের মরদেহ। তার মধ্যে পরিচয় নিশ্চিত করে 14 জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্ত করতে দ্রুতই ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করতে হবে। কবরের নম্বর 34। এটি একজন মানুষের পরিচয়। দুদিন আগেও নাম পরিচয় জানা ছিল স্বজনদের, কিন্তু এখন শুধুই নম্বর। বরগুনাগামী লঞ্চে আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে চেহারা। অনেক চেষ্টার পরও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এমন 23 জনের। তাই অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে পটকাখালী কবরস্থানে। মেজো দুলাভাই, মেজো আপু আর আমার মেজো ছোট ছেলে, 1.5 বছর বয়স। ও আধা মানুষ কেমনে ও আগুনে পুড়ে রইলে, আমি তো লাশ পাইয়ে সব আমি দেখলাম। সাইকেল আমরা আগে কর না, এই মোটর সাইকেল আমার এই কাহিনী 9 জন আর ওই একজন পাইছে। শনিবার সকালে 31 জনের মরদেহ জানাজার জন্য নেওয়া হয় বরগুনার সার্কিট হাউস ঈদগাহ মাঠে। জানাজা শেষে মরদেহগুলো আবারও স্বজনদের দেখানো হয়। এ সময় শনাক্ত হয় 8 জনের পরিচয়। এর আগে 6 জনের পরিচয় নিশ্চিত করে তাদের স্বজনেরা। এদিকে এখনো নিখোঁজ স্বজনদের সন্ধানে ছুটোছুটি করছেন অনেকে। আমার ছেলে আর এর ছেলে আর এই এর হালি, এই 3 জন একখানে ছিল, লইয়া আসছে এই 3 জন নিখোঁজ। মরদেহগুলো যেখানে এখানে যেই ছিল পোস্টার ছিল, আমি দেখেছি, আমার এখানে একটা মিলে না। দ্রুতই ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হবে বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন। যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনদেরকে আমরা আহ্বান করেছি আমাদের তথ্য দিয়ে সাহায্য করার জন্য, এবং আমরা স্বজনদের তালিকা পাওয়া মাত্রই আমরা তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য আমরা তারিখ দেবো এবং সেই তারিখে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করব। এখনও যারা নিখোঁজ তাদের তথ্য দিতে ডিসি অফিসের কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানিয়েছে প্রশাসন। শনাক্ত না হওয়া 23 জনের মরদেহ দাফন করা হয়েছে পটকাখালীর এই গণকবরস্থানে। মানুষগুলো এখন শুধুই নম্বর, তাদের নামও নেই। যাপিত জীবনের গল্পগুলোও শেষ হয়ে গেছে। শেষ বিদায়টিও হয়েছে অজ্ঞাত পরিচয়। নিহতের স্বজনেরা বলছেন, এমন দুর্ঘটনায় আর যেন কারোর মৃত্যু না হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরগুনা। লঞ্চে আগুনের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সকালে ঝালকাঠি সদর থানায় মামলাটি করেন গ্রাম পুলিশের সদস্য জাহাঙ্গীর হোসেন। এদিকে লঞ্চ দুর্ঘটনায় আরও 41 জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো নদীতে অভিযান নেমেছে ফায়ার সার্ভিস। আজও স্বজনরা ভিড় করেন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে জাহাজ, ঘটনাস্থল, দুটো ঘটনাস্থল দেখছি এবং আমরা কিছু ধারণা নিয়ে গেছি। এখন আমরা এই যে সকল অভিজ্ঞতা আমাদের হলো, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে তারপরে আমরা বলতে পারবো যে কি কারণে এই ঘটনাটা ঘটেছে। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় আরও 41 জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা।
তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো আবার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের সন্ধানে স্বজনেরা ভিড় করছেন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে এলাকার পরিবেশ। কাল সকাল থেকেই নদী তীরে ছোটাছুটি করছেন অনেকে। এদিকে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থল দিয়ারপুর সহ আশপাশের এলাকায় অভিযান চলছে। মেয়ে লাভ দিয়ে পড়ছে, এরা দুজন বাইসে আছে, আর ওই দুজন আমরা এখন পর্যন্ত নিখোঁজ আমরা পাইতেছি। আগুন আমাদের 1-1.5 ফুট কাছাকাছি, তখন আমাদেরকে আমার ওয়াইফ ধাক্কা মেরে ফালাই দিয়ে পরে ও বাচ্চা নিয়ে ঝাঁপ দিছে নদীতে। আমরা 1-1.5 মিনিটের মধ্যে আবার আমরা দ্বীপ পাইছি আর কি, মাটি পায়ের তলায় পাইয়ে আমরা উঠতে পারছি, কিন্তু আমার বাবা ইদ্রিস খান উনি উঠতে পারে নাই। আজকেও আমাদের উদ্ধার অভিযান সারাদিন ব্যাপী চলবে। ডুগুরি টিম সেখানে উদ্ধার তৎপরতা অভিযান অব্যাহত রেখেছেন এবং নদীতে কোনো ভাসমান লাশ বা কোনো ডেড বডি আছে কিনা সেখানে আমাদের রেস্কিউ স্পিড বোর্ডের মাধ্যমে টহল অভিযান নদীতে রয়েছে। লঞ্চে আগুনে দগ্ধ হয়ে বরিশাল মেডিকেল ও ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন 61 জন। এদের মধ্যে আইসিইউতে নেওয়া হয়েছে 6 জনকে। ঢাকায় ভর্তি 15 জনের কেউই শঙ্কামুক্ত নন। নিখোঁজদের সন্ধানে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। আমি পাগল না হয়ে গেছি বাবা। হাসপাতালের বারান্দায় কান্না থামছে না মা জ্যোৎস্না বেগমের। আদরের 2 নাতনি দগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে, আর খোঁজ মিলছে না তার মেয়ে রাজিয়া সুলতানা ও নাতনি 7 বছরের নুসরাত আক্তারের। ট্রিটমেন্টই আছে না লাশে আছে না পুরা গেছে কিছু বুঝতেছি না, নদীতে আছে, শনাক্ত করা যাচ্ছে না কি কোথায় আছে। 2 স্বজনের খোঁজে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন সাজেদা বেগম। বরগুনার কামাল উদ্দিন খুঁজছেন তার চাচাকে। নন্দনে আর এই নাতি পাওয়া যাচ্ছে না, 8 বছরের একটা ছেলে। ঝালকাঠি থেকে পরে ঢাকা আসছি, ঢাকা এসে চাচাকে খুঁজছি, এখানে আমি পাই নাই, ওই নামে আর কি নাই লিস্টে। পর্যবেক্ষণ কক্ষের সামনে ভর্তি রোগী ও নিখোঁজদের স্বজনদের ভিড়। কেউ রোগীর অবস্থা জানার চেষ্টা করছেন, আর কেউ খুঁজে ফিরছেন স্বজনদের। চিকিৎসকরা বলছেন শ্বাসনালী পুড়ে যাওয়ায় ঢাকায় ভর্তি রোগীর কেউই শঙ্কামুক্ত নয়। শঙ্কামুক্ত বলা যায় না। রংপুরে একজন 10% বানো যতক্ষণ পর্যন্ত হাসপাতাল থেকে না যায় ততক্ষণ আমরা একদম বলতে হবে। তবে বেশি খারাপের মধ্যে 5-6 জন আছে আর কি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে স্বাস্থ্য সচিব জানান দগ্ধ রোগীদের চিকিৎসা ব্যয় সরকারের। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে 1.5 লাখ টাকা, আর যারা চিকিৎসাধীন আছে 50,000 টাকা। তারপরে আমাদের এই হাসপাতালের পক্ষ থেকে যে ব্যয়ভার লাগে ঔষধপত্র সব আমরা সরবরাহ করি, চিকিৎসার সকল দাবি সার্বিকভাবে। এদিকে বরিশালে ভর্তি রোগীদের চিকিৎসায় সেখানে কাজ করছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের 7 সদস্যের মেডিকেল টিম। তারা জানিয়েছেন রোগীদের কেউই আশঙ্কাজনক নয়। এদের 33 জন বার্ন ওয়ার্ডে, পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ডে 5 জন, অর্থোপেডিকে 5 এবং আইসিইউতে 3 জন। যাদের স্পেশাল চিকিৎসা দরকার হবে তারা একটু পরেই তারা ওটিতে নিয়ে যাবে। ওটি আমাদের প্রস্তুত আছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাবেন এবং আমাদের প্রয়োজনীয় লজিস্টিক, ঔষধ পানি সবকিছু সাপ্লাই আছে সরকারের তরফ থেকে। এদিকে লঞ্চে আগুনের ঘটনায় মারা যাওয়া হাবিবুর রহমানের মরদেহ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সকালে বরিশাল নগরীর সদর রোডে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। অনুষ্ঠানে নেতারা বলেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের বার্ন ইউনিট। এটি দ্রুত চালু করার দাবি জানান তারা। আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান নেতারা। এছাড়া সমস্ত গণপরিবহনে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা বাধ্যতামূলক করারও দাবি জানানো হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিস্ফোরণে 4 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার শীতলপুরে এ দুর্ঘটনা ঘটে।
যমুনা শিপ ব্রেকার্স ইয়ার্ডে শ্রমিকরা জাহাজ কাটার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে দগ্ধ হন নাটোরের গোবিন্দাসপুরের সোহেল রানা, বগুড়ার আদমদিঘির জাহিদ হাসান, রংপুরের পীরগঞ্জের মিজানুর রহমান মিলন এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের মোহাম্মদ ফিরোজ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি হলো 28,056 জনের। 851টি ল্যাবে 24 ঘন্টায় 13,699 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 275 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.01%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,82,985 জনে। সুস্থ হয়েছেন আরও 224 জন। এই নিয়ে মোট সুস্থ 15,47,180 জন। বিরতির পর স্বাগত আরেকবার। জানাবো আরো কিছু খবর। Bonel optimized technology আর high quality fabric, comfy mattress. চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা, এসব সামগ্রী নিয়ে যান প্রিজাইডিং অফিসাররা। তবে ব্যালট পেপার দেয়া হবে ভোটের দিন সকালে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। শনিবার দুপুর থেকে 3 উপজেলার 21টি ইউনিয়নের প্রিজাইডিং অফিসাররা ভোটের সামগ্রী বুঝে নেন। আমাদের যে নির্বাচন পরিকল্পনা আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি, আমাদের যে ডেভেলপমেন্ট প্ল্যান সেটাও আমরা সাজিয়েছি। আমাদের মোবাইল টিম আছে, স্ট্রাইকিং টিম আছে এবং প্রত্যেকটি সেন্টারে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছে। মুন্সিগঞ্জের লৌহজং ও সিরাজদি খান উপজেলায় চতুর্থ ধাপে ভোট হচ্ছে 23টি ইউনিয়ন পরিষদে। সকাল থেকে ভোট কেন্দ্রে পৌঁছানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক রয়েছে পুলিশ। শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আমি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা ভোটার, তাদের সকলের সহযোগিতা কামনা করছি। লক্ষ্মীপুরে 15টি ইউপি নির্বাচনে 155টি কেন্দ্রে পৌঁছানো হয়েছে বিভিন্ন সামগ্রী। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন অত্যন্ত আন্তরিক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি ভোট আমরা করব ইনশাল্লাহ। নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার 16টি ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আমরা আপনাদের এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি এবং আমরা 2টা উপজেলার ভোটারদের এত প্রতিশ্রুতি দিব যে তারা ইলেকশনে সুষ্ঠু একটা পরিবেশ পাবে। এদিকে ফেনী, সোনাগাজী ও দাগনভূঞার 14 ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও ইভিএম। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার 14টি ইউনিয়ন, রংপুরের 2 উপজেলার 19টি ইউনিয়ন, টাঙ্গাইলের 3 উপজেলার 21টি ইউনিয়ন, কুষ্টিয়ার 9টি ইউনিয়ন এবং শেরপুরের শ্রীপর্দি উপজেলার 9টি ইউনিয়ন পরিষদের প্রিজাইডিং অফিসাররা বুঝে নেন ভোটের সরঞ্জাম। চতুর্থ ধাপে 838টি ইউপির ভোটের মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন 48 জন। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করলেও তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। বিকেলে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু একাডেমি। এতে মির্জা ফখরুল বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন জিয়াউর রহমান, কিন্তু তার সব অর্জনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অধিকার রয়েছে, যা থেকে তাকে বঞ্চিত করছে সরকার। আমরা অনেকেই আজকাল এগুলো ভুলে যাচ্ছি অথবা ভুলিয়ে দিতে চাচ্ছি। এই যে আপনার একটা আবহ সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো, সবকে ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করেছে, আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই। এই ধরনের একটা চিন্তা ভাবনা আবহ আজকে সৃষ্টি হয়েছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের আয়োজনে বানান ভুলের জন্য আয়োজকরা ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, এই ভুল উদ্দেশ্য প্রণোদিত নয়, অনাকাঙ্ক্ষিত। আয়োজক কমিটি যেহেতু ভুলের জন্য ক্ষমা চেয়েছে, তাই আর কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না। এ সময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি প্রসঙ্গে শেখ সেলিম জানান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা সহ দেশের বুদ্ধিজীবী, দলের নেতারা ও সুশীল সমাজের মানুষদের নিয়ে আলোচনা হবে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলে 11 ও 12 জানুয়ারি আলোচনা সভা করবে আওয়ামী লীগ। এছাড়া শিল্পকলা একাডেমির আয়োজনে 13 থেকে 17 জানুয়ারি মেলায় তুলে ধরা হবে সারা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এখন তাদের রুখে দেওয়ার সময় এসেছে বলে হুঁশিয়ার করেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জুম বাংলা ইউথ ফাউন্ডেশনের অনুষ্ঠানে একথা জানান আইজিপি। আমাদেরকে এটাও দেখতে হবে একটা পর্যায়ে, যাতে করে এই বিদেশ থেকে পয়সা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেন, দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দেশের উন্নয়ন অগ্রগতিকে পিছন থেকে খামচে ধরতে চান, এদেরকেও বোধহয় সময় এসছে এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসার জন্য। মারা গেছেন 21 পদকজয়ী প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুপুর 1:30টার দিকে মারা যান তিনি। কয়েকদিন আগে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের প্রথম এবং বাদ আসর বাড়িধারায় দ্বিতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে এডিটর্স গিল্ড ও সম্পাদক পরিষদ। 1945 সালে নরসিংদীর মনোহরদীর নারান্দি গ্রামে জন্মগ্রহণ করেন রিয়াজ উদ্দিন আহমেদ। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং 1972 সালে এলএলবি পাশ করেন। 1968 সালে পাকিস্তান অবজারভারের মাধ্যমে শুরু করেন সাংবাদিকতা। 1970 সালে পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। 25 মার্চ 1971 সালে পাকিস্তান অবজারভারের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। স্বাধীনতার পর 1990 সালে বাংলাদেশ অবজারভারে যোগদান করেন। এটা ভালো নির্বাচন শুধু নির্বাচন কমিশন করতে পারে না। বর্ণাঢ্য সাংবাদিকতার পাশাপাশি 1973 থেকে 1978 সাল পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 1978 থেকে 1992 সাল পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। 1995 থেকে 1998 সাল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন তিনি। দ্য ডেইলি স্টারের ডেপুটি এডিটর এবং 1991 সালে দ্য ডেইলি টেলিগ্রাফের সম্পাদক ছিলেন। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন রিয়াজ উদ্দিন আহমেদ। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 1993 সালে 21 পদক পান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত আয়কর আইনে ব্যক্তির করমুক্ত আয় নির্ধারণের বর্তমান ব্যবস্থা বদলে ফেলতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত আইন পাশ হলে সংকুচিত হবে করমুক্ত আয়ের সীমা। এতে করের চাপ বাড়বে মধ্যবিত্তের ওপরে। বাংলার সঙ্গে ইংরেজিতেও আইনটি করার উপরে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে দেয়া হয়। চলতি বাজেটে একজন পুরুষ চাকরিজীবীর বছরে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয় 3 লাখ টাকা। অর্থাৎ বছরে আয় 3,01,000 টাকা হলে তা করযোগ্য। এক্ষেত্রে দিতে হয় ন্যূনতম হারে আয়কর। তবে মোট বেতনের বিভিন্ন অংশ যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অনেক ভাতার নির্ধারিত অংশ করের আওতামুক্ত। হিসাব অনুযায়ী বর্তমান নিয়মে কারো মোট বেতন মাসে 42,000 টাকা হলে তাকে কর দিতে হয় না। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মোট বেতনের 3 ভাগের 1 ভাগ হবে করযোগ্য আয়। অর্থাৎ 42,000 টাকা বেতন পেলেই ন্যূনতম হারে কর দিতে হবে। ঢাকার নাগরিকের জন্য ন্যূনতম আয়কর 5,000 টাকা, চট্টগ্রামের 4,000, আর এই দুই শহরের বাইরের নাগরিকের ন্যূনতম কর 3,000 টাকা। বিশ্লেষকেরা জানান, যারা মাসে 1 লাখ টাকা বেতন পাবেন তাদেরও কর বাড়বে 4,100 টাকা। 42,000 টাকা গ্রস স্যালারির এমপ্লয়ি কারা কারা আছেন এগুলো দেখবেন। মেজরিটি ক্ষেত্রে একদম এক্সিকিউটিভ লেভেলে যারা চাকরি করে তাদের স্যালারিটা কিন্তু এরকম 45 বা এই লেভেলের সাধারণত হয়ে থাকে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে আমরা যদি তাদেরকে এই সিলিংটা যদি আমরা করি, তাহলে হয়তো তাদেরকে এক্সেস ট্যাক্স চার্জ চলে যাবে। তো এই জন্য আমি মনে করি সরকার যখন এটা বাস্তবায়ন করবে তখন এই জিনিসটাতে যেন একটু গুরুত্ব দিয়ে দেখে। সাধারণ মানুষের সুবিধায় নতুন আইন করা হচ্ছে বাংলায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আইন শুধু বাংলায় হলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তা বাধা হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।
যে একই সাথে যেন ইংরেজিটা আসে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আকর্ষিত করতে আমাদের অসুবিধা হবে। আবার ট্রান্সলেশনের মধ্যে একটা লিগ্যাল ইস্যু হয়ে যেতে পারে। আপনি ট্রান্সলেট করলে একরকম কথা আর বাংলায় বলাটা আরেক রকম কথা। তো সেখানে আবার আইনে বলা আছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ উইল সুপারসিড। তো সেটা তো তখন আমি কি করে একটা বিদেশি বিনিয়োগকারীকে বুঝাবো? বাংলায় করা আইনের খসড়ায় অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে বলে মত বিশ্লেষকদের। অপ্রচলিত শব্দের সঙ্গে ইংরেজিও উল্লেখ করার পরামর্শ দিয়েছেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসন মেলায় সাধ্যের মধ্যে ফ্ল্যাট খুঁজে পাচ্ছেন না মধ্যবিত্তরা। ছোট ফ্ল্যাটের চাহিদা বেশি থাকলেও দাম চড়া। এছাড়া বেশিরভাগেরই নির্মাণ কাজ শুরু হয়নি। ব্যবসায়ীরা বলছেন জায়গা সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ফ্ল্যাটের মূল্য বেড়েছে। তবে মেলায় বিভিন্ন ছাড় সহ কম দামে ফ্ল্যাট বিক্রির কথা জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। বেসরকারি চাকুরিজীবী আজিজুর রহমান জয় খুব উৎসাহ নিয়ে হবিগঞ্জ থেকে রাজধানীর আবাসন মেলায় এসেছেন। উদ্দেশ্য সাধ্যের মধ্যে রাজধানীতে 1100 বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা। তবে অনেক ঘুরেও সামর্থ্যের মধ্যে পেলেন না পছন্দের ফ্ল্যাট। একই অবস্থা অবসরপ্রাপ্ত কাজী আব্দুল হালিমের। 1200 বর্গফুটের ফ্ল্যাট কেনার স্বপ্ন তার। মধ্যবিত্তের জন্য কোনো ফ্ল্যাটের ব্যবস্থা নেই এখানে। ফ্ল্যাটের ব্যবস্থা আছে শুধুমাত্র উচ্চবিত্তের জন্য। একটু ভালো চয়েসেবল ফ্ল্যাট নিতে গেলে কোটি টাকার উপরে, এটা তো সবাই নেওয়া সম্ভব না। এছাড়াও তৈরি ফ্ল্যাট কম ও ভালো জায়গায় ফ্ল্যাট না থাকা সহ ক্রেতাদের নানান অভিযোগ। মাঝার রোডে, তারপর আপনার বসুন্ধরায় যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো এই রিহ্যাব ফেয়ারে বেশি এনেছে। 8 মাসের ব্যবধানে বেড়েছে জমির দাম। একই সাথে রড ও সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ফ্ল্যাটের মূল্য বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সিমেন্টের বস্তা ছিল 400 টাকা, সেটা এখন হলো 600 টাকা। মানে এই টাইপের যেই আপনার হচ্ছে দামটা বেড়ে যাওয়া। পার্কিংটা হচ্ছে 4 লক্ষ সামথিং, টোটাল 52 লক্ষ মতো পড়ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব জানায় মেলায় 1000 থেকে 1200 বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা বেশি। কম দামে ফ্ল্যাট বিক্রি করতে 5 থেকে 10% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেলায় বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরাও করোনার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন। করোনার কালীন পরে একটা আর্থিক সংকট চলছে, এটার মাঝে আপনাকে নিতে হবে। এখন যে সুযোগগুলো বা সুবিধা, যে প্রাইস আমরা এখন দিতে পারছি, অদূর ভবিষ্যতে হয়তো বা আর পারবো না। আমরা বারবারই বলছি, কারণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যেভাবে মূল্য ঊর্ধ্বগতির দিকে এবং পাশাপাশি ড্যাপ এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা শঙ্কিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের এই আবাসন মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ পালিত হচ্ছে রাজধানী সহ সারা দেশে। সকালে প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুরু হয় দিনের উদযাপন। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জার উপাসনালয়গুলো সাজানো হয়েছে ফুল, বেলুন, কাগজ ও জড়ি দিয়ে। বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রিও। গির্জা প্রাঙ্গণে থাকা গাছে ঝুলছে রং বেরঙের বাতি। সাজানো হয়েছে গোশালাও। সকালে রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। প্রার্থনায় বিশ্বের শান্তি কামনার পাশাপাশি করোনামুক্তি ও রোগ শোক সমস্যা থেকে পরিত্রাণ চাওয়া হয়। আমার প্রিয়জনেরা, বড়দিন আমাদের বড় করার জন্য প্রত্যেক বছর আসে। আমরা যাতে আমাদের হৃদয় মন যাতে অনেক বড়, অনেক উদার হতে পারি, সংকীর্ণতা ঊর্ধ্বে আমরা যেতে পারি, আমরা সবাইকে ভালোবাসতে পারি। আমরা সকল হিংসা বিভেদ ভুলে গিয়ে সকলকে ভালোবাসবো। আমাদের যে দেশে যে হানাহানি, বিশ্বে যে হানাহানি আছে, সবকিছু ভুলে ঈশ্বর যে আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আমরা এই যিশুর কাছ থেকে গ্রহণ করব। 2 বছর যাবত মন থেকে আনন্দটা যেমন উঠে গেছিল করোনার কারণে, তবে এই বছরটা অনেক আনন্দ হচ্ছে। আশা করি সামনেও আর এই করোনা যেন দূর হয়, সকলের ইয়ে থেকে এই প্রার্থনা করি। প্রার্থনার পর শিশুরা আনন্দে মেতে ওঠে বড়দিনের অন্যতম আকর্ষণ সান্তা ক্লজের সাথে। বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যাব, সবাইকে ভালোবাসা জানাবো। তারপর নানা ধরনের পিঠা আয়োজন করা হবে, সেখানে আমরা সবাই একসাথে খাবো। বন্ধুদের সাথে যারা ইচ্ছে তারা দেখা করে, নিমন্ত্রণ জানায়, তারা যায়, আবার ডাকে, তারা আসে, ঘুরতে যায়, খাওয়া দাওয়া করবো, কেক, আরে অন্য বাসায় ঘুরতে যাব, আমাদের বাসায় গেস্ট আসবে। বড়দিনে আজ রাজধানীর বিভিন্ন হোটেলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিশেষ আয়োজন রাখা হয়েছে।
উৎসব নির্বিঘ্ন করতে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডে আসন্ন সিরিজে মনোযোগ বাংলাদেশ দলের। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছে এখনও অনুশীলন শুরু করেনি মুমিনুলরা। বড়দিনে ছুটি কাটাচ্ছেন সবাই, তবে কাল থেকেই দল নামবে কঠোর অনুশীলনে। নিউজিল্যান্ডে এর আগে 9টি টেস্ট খেলেছে বাংলাদেশ, জিততে পারেনি একটিও। তবে এর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে 2017-র ওয়েলিংটন টেস্ট। যতবার নিউজিল্যান্ডে আসে বাংলাদেশ দল সেখান থেকে অনুপ্রেরণা নেয়। ওয়েলিংটনের সেই টেস্টে সাকিব মুশফিক গড়েছিলেন 359 রানের অনবদ্য জুটি, যেখানে সাকিবের ডাবল সেঞ্চুরির সঙ্গে মুশির 150 রান। এবারও বড় কিছু করে দেখানোর স্বপ্ন টাইগারদের। রেকর্ড খুব একটা ভালো না, এক্সেপ্ট 2016 ওয়েলিংটন টেস্ট ম্যাচে আমরা যেটাতে ডে 5-এ এর পরে হেরেছিলাম। তো ওইটাকে আমরা আমাদের ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি যে ওই টেস্ট ম্যাচ যদি আমরা 595-এর 8 উইকেটে করতে পারি, ডিক্লেয়ার করেছিলাম ওই ম্যাচটা আমরা, ওই জায়গাটা আমরা চাই যে আমরা ওর থেকে ভালো কিছু করতে ইনশাআল্লাহ। তামিম ও সাকিব ব্যাটিং স্তম্ভের দুই সিনিয়র নেই এবার। রিয়াদ তো অবসরে নিয়েছেন টেস্ট থেকে। সৌম্য সাব্বির, যাদের তুলনামূলক ভালো রেকর্ড নিউজিল্যান্ডে, তারাও দলের বাইরে। তারুণ্যে ভর করেই লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের। আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি ক্রাইস্ট চার্চে। গত 26-27 তারিখ আমরা ট্রেনিং করবো ইনশাআল্লাহ। খুব ভালো ট্রেনিং হবে, আশা করি হার্ড ট্রেনিং হবে। 28-29 আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, 30 তারিখে আমাদের ব্রেক হবে, আবার 31 তারিখে ম্যাচের পর আমরা 1 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবো। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ক্রাইস্ট চার্চে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা অংশ নেয়নি ফেডারেশন কাপে। তাই বাইলজ অনুযায়ী উদ্বোধনী দিনে আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘ পূর্ণ পয়েন্ট পেয়েছে। ফেডারেশন কাপের খেলা চলবে যথারীতি, জানিয়েছেন পেশাদার লীগ কমিটির সভাপতি সালাম মোর্শেদি। মুক্তিযোদ্ধা সংসদও অংশ নিচ্ছে না এবারের আসরে। টুর্নামেন্টের নিয়ম বদল ও টার্ফে খেলার কারণে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত 3 ক্লাবের কর্তাদের। যদিও ক্লাবগুলোর দাবির মুখে আগের নিয়মে টুর্নামেন্ট চালানোর নতুন সিদ্ধান্ত দিয়েছে বাফুফে, তবে ঘাসের মাঠের ব্যবস্থা করতে পারেনি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। গুঞ্জন আছে আরও বেশ কিছু ক্লাব নাম প্রত্যাহার করতে পারে। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।